OnePlus বাংলাদেশে এই স্মার্টফোনটা লঞ্চ করে দিল অফিসিয়ালি এবং ওরা অফিসিয়াল ওয়ারেন্টি দিচ্ছে, বাট গ্রিন লাইনের কি হবে? ইয়েস, ফাইনালি OnePlus হাজির এবং তাদের প্রথম অফিসিয়াল ডিভাইস আমি হাতে ধরে আছি, OnePlus Nord N30 SE 5G, যে স্মার্টফোনটা বাংলাদেশ মার্কেটে লঞ্চ করা হয় 15,999 টাকায় এবং এটি একটি 5G ফোন। OnePlus এর জনপ্রিয়তা কিন্তু বাংলাদেশে দীর্ঘদিন আগে থেকে ছিল, ইভেন আমি নিজেও OnePlus এর ইউজার ছিলাম, হয়তো অনেকেই জানেন। তবে তাদের সেই জনপ্রিয়তা হারিয়ে ফেলছিল বাংলাদেশ মার্কেটে, কারণ আপনার সেল সার্ভিস ছিল না। আমরা কিনতাম কোথেকে? গ্রে মার্কেট থেকে, আনঅফিসিয়াল ডিভাইস, যার ফলে আমরা অফিসিয়াল ওয়ারেন্টি ক্লেম করতে পারতাম না। এবং ফাইনালি OnePlus যেহেতু বাংলাদেশে চলে এসেছে, এখন চাইলে কিন্তু অফিসিয়াল ডিভাইস হিসেবে আমরা অফিসিয়াল ওয়ারেন্টি ক্লেম করতে পারবো। ইভেন Nord N30 SE কিন্তু বাংলাদেশেই অ্যাসেম্বল করা। শুরুতে যদি এর স্পেশাল জায়গাগুলো একটু আপনাদেরকে বলে দিই তাহলে মনে বুঝতে সুবিধা হবে। প্রথমত ডিজাইনটা সুন্দর, এটাতে ফুল এইচডি প্লাস রেজোলিউশনের হাই রিফ্রেশের ডিসপ্লে রয়েছে, এটাতে 50 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে ক্যামেরা হিসেবে, এবং প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 6020 এর মতো 5G প্রসেসর এবং 5000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের চার্জিং সিস্টেম। প্যাকেজ শুনে তো মনে হচ্ছে খুব দারুণ বা খুব ব্যালেন্স টাইপের একটা প্যাকেজ। 16,000 টাকা প্রাইস পয়েন্টে তো অবশ্যই, বাট রেজাল্ট কি করলো সেটাই তো জানতে হবে আগে, রাইট? বক্স কন্টেন্ট আমরা অ্যাজ ইউজুয়াল সবকিছুই পেয়েছি, হেডফোনটা পাইনি, ওটা দিলে আরো সুবিধা হয়তো। এটা দেয় না যদিও এখন, ম্যাক্সিমাম ব্র্যান্ডই দিলে ভালো হতো। আর ডিজাইনের দিক থেকে হ্যাঁ, ডিজাইনটা তো আমার কাছে ভালোই লেগেছে। রিয়ার প্যানেলটাতে একটা ফেদার টেক্সচার টাইপের একটা টেক্সচার রয়েছে, এটা গ্লোসি এবং হালকা পাতলা ফিঙ্গারপ্রিন্ট স্মাজেস বসছে। প্লাস যেহেতু এটা প্লাস্টিক, অবশ্যই এতে স্ক্র্যাচ বসতে পারে। বক্সে থাকা কেসটা আপনারা মাস্ট ব্যবহার করুন। যে জিনিসটা আমার কাছে পার্সোনালি ভালো লাগেনি, এর ক্যামেরা হাউজিংটা। দুইটা ক্যামেরার জন্য এত বড় জায়গা না নিলেও পারতো আর কি, একটু বড় সড়ো লাগছে। বডি ফ্রেমটা প্লাস্টিকে তৈরি, থিকনেস 8 মিলিমিটার এই ফোনের, ওয়েট 193 গ্রামের মতো। আর এটাতে কোনো ধরনের আইপি রেটিং আছে কিনা আমি ক্লিয়ার না, প্লাস এর ডিসপ্লেকে কি দিয়ে প্রোটেকশন করা হয়েছে সে ব্যাপারটা আমি কোনো তথ্য পাইনি আর কি। সো আমার মনে হয় গ্লাস প্রোটেক্টর দিয়ে একটু প্রোটেক্ট করে রাখা ভালো। কালার ভ্যারিয়েন্ট হিসেবে এই দুইটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন। তো ডিভাইসটার ডিসপ্লে সেকশনে যদি আমরা আসি, সেখানে দেখতে পাই 6.72 ইঞ্চের একটি প্যানেল রয়েছে, সাইজ স্ট্যান্ডার্ডের চাইতে একটু বড়সড়ই বলা যায় এটাকে, এবং IPS LCD প্যানেল, 90 হার্জ হাই রিফ্রেশার দিচ্ছে, আর এটা অবশ্যই ফুল এইচডি প্লাস রেজুলেশনের। ডিসপ্লেতে আমরা সেন্টার কনসোল কাটআউট দেখছি, যা IPS হিসেবে অনেক বেশি বড় বলা যাচ্ছে না। চিন বেজেল মোটামুটি ন্যারোর কাতারে থাকে, লোয়ার চিনটা একটু মোটা, এটা আর একটু ন্যারো রাখলে প্রায় সিমেট্রিক্যাল টাইপের একটা ভাইব চলে আসতে আর কি। ডিসপ্লের PPI 392 এর মতো। এই ডিসপ্লেটা ইনডোরে ভালো ব্রাইটনেস দিচ্ছে, ইনডোরে কোনো সমস্যা নেই, শ্যাডোতেও সমস্যা হয় না, ডিরেক্ট সানলাইটে চালানোর উপযোগী, তবে কমফোর্টেবল না আর কি। আর টাচ রেসপন্স ভালো, সেখানে কোনো প্রবলেম পাইনি। বাট হাই রিফ্রেশের ব্যাপারটা দেখলাম ম্যাক্সিমাম জায়গায় ঠিকভাবে পুশ করতে পারছে, কিন্তু ইউটিউব প্লাস এর যে ইনবিল্ট ফটোস বা গ্যালারি যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, সেখানে গেলে দেখবেন 60 হার্জে নেমে আসছে। এই দুইটা জায়গায় আমি কোনোভাবেই 90 হার্জ পেলাম না। তো ওই জায়গায় গেলে আপনার কাছে স্মুথনেসটা অবভিয়াসলি একটু কম মনে হবে। OnePlus এর এই ডিভাইসে IPS ডিসপ্লে থাকা সত্ত্বেও এটার কালার রিপ্রোডাকশন যথেষ্ট ভালো, বেশ কালারফুল একটা ডিসপ্লে, এবং কোনো ধরনের নেগেটিভিটি বা শিফটিং জনিত কোনো প্রবলেম আমরা ফেস করিনি আমাদের এই কয়েকদিনের ব্যবহারে। ডিসপ্লে নিয়ে আমার আসলে কমপ্লেন নেই, জাস্ট ওই দুইটা অ্যাপের কথা বললাম যেখানে আমরা 90 হার্জ পাইনি। এর বাইরে আমি মনে করি এই ডিসপ্লেটা ভালো লাগার কাতারে থাকবে ম্যাক্সিমাম মানুষের কাছেই, বা প্রাইস পয়েন্ট অনুযায়ী জাস্টিফাই করে। তবে যে জায়গাটা আমার কাছে কম মনে হয়েছে তা হলো এর র্যাম। 4GB র্যাম রয়েছে এই ডিভাইসে। এই ডিভাইসে অ্যাটলিস্ট 6GB র্যাম দিলে একদম পারফেক্ট হতো, মানে অন্য সব জায়গায় যা আছে তাতে 6GB র্যাম থাকাটাই আসলে দরকার ছিল। 6GB র্যাম থাকলে এটা নিয়ে কমপ্লেন করার জায়গা খুব কম পাওয়া যেত। এই স্মার্টফোনটা রান করছে OxygenOS 13.1 বেসড অন Android 14, আর প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Dimensity 6020, যা মূলত একটি 5G চিপ এবং এটা 6nm এর একটি প্রসেসর। এটাকে যদি MediaTek এর সাথেই কম্পেয়ার করেন তাহলে সাইড বাই সাইড কম্পেয়ার করা যেতে পারে MediaTek Helio Z99 এর সাথে। ওইটা যতটুকু পাওয়ার ডেলিভার করতে পারে এই প্রসেসরটাও সেম ভাবে পাওয়ার ডেলিভার করতে পারে, বাট এই প্রসেসরটাতে আমরা উল্টা 5Gটা একটু বেশি পেয়ে যাচ্ছি, কিন্তু একটা জায়গায় পিছিয়ে আছে। MediaTek Helio Z99 এর থেকে গ্রাফিক্স সেকশনে কিছুটা এগিয়ে থাকবে। আর শুরুতে যেমনটা বললাম, এই ডিভাইসটা পাওয়া যাচ্ছে বাংলাদেশ মার্কেটে 128GB ভ্যারিয়েন্টে, স্টোরেজ টাইপ হলো UFS 2.2। আর 10টা বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনের মতো এই ফোনের ইউআইও আমরা বেশ কিছু ব্লোটার পেয়েছি, সেগুলোকে চাইলে অবশ্য আনস্টলও করা যায়। তবে OxygenOS এখন অনেকটাই মিল রাখে কিন্তু ColorOS এর সাথে, হুবহু সেম টু সেম বলতে পারেন। আগের মতো সেই নিজস্বতা আমরা দেখি না, বাট এটাও ট্রু, প্রয়োজনীয় ফিচার্সগুলো সবকিছুই আছে। আর একটা বিষয় নোটিস করলাম, এই ডিভাইসটা ডে টু ডে টাস্ক সামলাতে গিয়ে খুব একটা হিট জেনারেট করে না, হালকা ওয়ার্ম হয়, বাট থার্মাল থ্রোটল করতে আমরা দেখিনি কখনোই। অ্যাপ ওপেন ক্লোজকে আমি ডিসেন্ট বলতে পারি, যেমন আপনারা ভিডিও দেখেও একটা গেস করতে পারছেন, একটু টাইম নিচ্ছে, একদম আটকে ধরে আছে, এই ধরনের মানে কোনো প্রবলেম আর কি ফেস করিনি। তবে হ্যাঁ, পেয়েছি ওই যে মাল্টিটাস্কিং এ গিয়ে, যেহেতু এই ডিভাইসটাতে র্যাম কম, 4GB র্যাম, যেটা মাল্টিটাস্কিং এর জন্য এই ডিভাইসে পারফেক্ট আমার মনে হয়নি। অ্যাটলিস্ট 6GB র্যাম থাকা উচিত ছিল। অ্যাট এ টাইম 4-5টা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারবেন সর্বোচ্চ, বাট এর বেশি অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে গেলে যদি ভারী অ্যাপ হয় সেক্ষেত্রে দেখবেন যে শুরুরগুলো ক্র্যাশ করছে। বিশেষ করে এই ব্যাপারটা খেয়াল করছিলাম যখন কিনা আপনি হেভি ইন্টারনেট ইউজ করে অজাতি অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন, আবার অফলাইনেও কাজ করছেন, তো একটা অ্যাপ থেকে আরেকটা অ্যাপে যখন বারবার সুইচ করতে হচ্ছে তখন দেখবেন এটা চপি ফিল দেয়, একটু টাইম নিচ্ছে, মানে ততটা স্মুথ আপনার মনে হবে না।
অন্যদিকে গেমিং করছিলাম এই ডিভাইস দিয়ে, যেমন পাবজির ক্ষেত্রে আমরা এখানে স্মুথ আলট্রাতে প্লে করছিলাম এবং এমন সেটিংসে আমরা দেখছিলাম মোটামুটি অ্যাভারেজে 39 FPS এর মতো দিতে পারছিল এই ডিভাইসটা। গেমিং টাইমে হালকা ওয়ার্ম হচ্ছিল, অনেক বেশি হিট জেনারেট করে থার্মাল থ্রোটল করছিল না এখানেও। পাশাপাশি আমরা ট্রাই করছিলাম ফ্রি ফায়ার, তুলনামূলকভাবে বেটার রেজাল্ট ছিল এখানে, এবং সিউডির ক্ষেত্রেও দেখলাম যে স্মুথ রেজাল্ট পাওয়া যাচ্ছে এই ডিভাইসে। অ্যাসপাল্ট 9ও ভালোই চলছে এই ডিভাইসে, বাট শুরুর দিকে হালকা পাতলা একটু টুকটাক ল্যাগ পেয়েছিলাম। আর এটার গ্রাফিক সেকশনটা আর একটু বেটার হলে সব দিক থেকেই সুবিধা হতো। এই এখন পারফরমেন্স সেকশনটাকে না এই প্রাইস পয়েন্ট বিবেচনায় আপনি খারাপ বলতে পারবেন না। ফার্স্ট অফ অল আপনি 5G পেয়ে যাচ্ছেন, পাশাপাশি অলমোস্ট মিডিয়াটেক হেলিও Z99 এর মতো একটা রেজাল্ট পেয়ে যাচ্ছেন। জাস্ট আর 2GB র্যাম দিলে একদম পারফেক্ট হইতো, এই জায়গায় কমতি আছে ওটাই আমি বলবো। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের সাথে 2 মেগাপিক্সেলের সহকারী সেন্সর এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেলের। তো এই ডিভাইসটা দিয়ে বেশ কিছু ছবি তো আমরা তুলি ডিলাইট কন্ডিশনে। ইভেন কয়েকদিন আগে আকিবরাজ ভাই আর আমি এই ডিভাইস দিয়ে আরেকটা দামি ফোনের সাথে কম্পেয়ার করছিলাম, যেটা প্রায় 30K প্রাইস পয়েন্টের। তো ওইটার থেকে দেখলাম কিছু কিছু জায়গায় এই ডিভাইসটা ভালো করছে, যেমন ধরুন হাইলাইটটাকে সুন্দরভাবে ব্যালেন্স করতে পারছে, ডাইনামিক রেঞ্জটাও তুলনামূলকভাবে বেটার আছে এই ডিভাইসের। তবে আমার কাছে কিছু কিছু ছবির ক্ষেত্রে মনে হয়েছিল একটু এক্সট্রা শার্পেনিং দেখায় আর কি এটা। পাশাপাশি একটা ব্যাপার আমি নোটিস করলাম, এই ডিভাইসটার কালারটা না একটু ফ্ল্যাটের দিকে, মানে আরেকটু পাঞ্চি করে যদি প্রেজেন্ট করতো সেই ব্যাপারটা আরো বেশি আই ক্যাচি লাগতো, আরো বেশি ভালো লাগতো, বা রেডি টাইপের ছবি পাওয়া যেত। বাট হ্যাঁ, এই ছবিকে যদি আপনি হালকা একটু টুইক করে নেন তাহলে কিন্তু আরো সুন্দরভাবে প্রেজেন্ট করা সম্ভব। লো লাইটের দিকে আমি রিকমেন্ড করবো না এই ফোন দিয়ে ছবি তোলার জন্য, তবে নাইট মোড অন করে নিয়ে যদি তোলেন সেই ক্ষেত্রে হিসাবটা একটু আলাদা, তখন এক্সপোজারটা একটু বাড়িয়ে দিয়ে সুন্দরভাবে প্রেজেন্ট করে ট্রাই করে। যদিও নয়েজ গ্রেনের দেখে স্টিল পাওয়া যায় এখানে, তারপরেও লো লাইটে নর্মাল মোডের চাইতে নাইট মোডটা অনেকটাই এগিয়ে থাকে আর কি, এবং ইউজেবল ছবি পাওয়া যায়। ইটস ট্রু। এটার পোর্ট্রেট মোডটা ভালো ছিল, ম্যাক্সিমাম সময় আমরা দেখছিলাম ভালো ছবি দিচ্ছে, যেমন এসিডেশন ভালো, ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আমার কাছে আর্টিফিশিয়াল লাগেনি, এখানে ডাইনামিক রেঞ্জ মোটামুটি ভালো মনে হয়েছে। তবে প্রত্যেকটা ক্লিকই যে পারফেক্ট হবে এমন কিন্তু না, মাঝে মধ্যে দু একটা এদিক সেদিক করে, ম্যাক্সিমাম টাইমে এটা বেটার রেজাল্ট দেয়। আলট্রা ওয়াইড শুটার নেই, যা এই প্রাইস পয়েন্টে এখন তো মানে বলাই যায় না এমন একটা অবস্থা। যাক, ওটা নিয়ে আর কমপ্লেন না করি। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 8 মেগাপিক্সেল, এটা একটু ফর্সা করে দেবে আপনাকে, হালকা গ্লো করবে, বাট আউটডোর লাইটিং কন্ডিশনে তুললে তখন কিন্তু মোটামুটি ভালো ছবি পাওয়া যায়। ইনডোরের দিকে একটু সফট টাইপের ছবি দেয় আর কি। ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 1080p 30 FPS এ। এখানে আপনারা EIS পাচ্ছেন, মোটামুটি স্টেবল ফুটেজ দেয়, খালি হাতে শুট করে সেই ভিডিওকে কাজে লাগানো যাবে। বাট 1080p হিসেবে আমার কাছে মনে হচ্ছে যে ভিডিওটা আর একটু বেটার আউটপুট মনে হয় বের করা যেত এর থেকে আর কি। এই ফোনের মেইন ক্যামেরা 16,000 টাকার আশেপাশের অনেক স্মার্টফোন থেকে এগিয়ে থাকবে। জাস্ট একটা ব্যাপার মাথায় রাখবেন, কালারটা একটু ফ্ল্যাটের দিকে, একটু আপনি হালকা টুইক করে নিলে আরো বেটার আউটপুট বের করা সম্ভব। ফোনটাতে স্টেরিও স্পিকার আছে, এই মজাটা পাবেন বিশেষ করে যারা মিডিয়া কনজাম্পশন করেন তারা। ব্যালেন্স টাইপের, প্রায় ব্যালেন্স টাইপের সাউন্ড দেয়, তবে একদম ফুল ভলিউমে গেলে হালকা ডিস্টর্টেড হতে দেখা যায়। 90% এর মধ্যে রাখবেন তাহলে মোটামুটি ভালো আউটপুট পাবেন। এটার ইয়ারপিসের সাউন্ড ক্লিয়ার, কথা বলাই হলো ফোনের মেইন কাজ প্রথমত, তো ওই জায়গাটা ঠিকঠাক আছে। নেটওয়ার্ক রিসেপশন জনিত প্রবলেম ফেস করিনি আমরা এই ডিভাইসে। আর হ্যাঁ, প্রয়োজনীয় সেন্সরসগুলো আছে, এবং শুরুতে যেমনটা বলছিলাম নয়েজ ক্যান্সেলিং মাইকটাও এতে আছে। ব্যাটারি পেয়ে যাচ্ছেন 5000 mAh এবং 33 ওয়াটের চার্জিং সিস্টেম। 50% এর মতো চার্জ করা যাচ্ছে 30 মিনিটের মধ্যেই, এবং ব্যাটারি ব্যাকআপও ভালো। 90 Hz অন রেখেও এই ডিভাইস আমরা দেখছিলাম প্রায় 5.5 ঘন্টা 6 ঘন্টার মতো ছুটে দিচ্ছে, যেটা অনেকটা ডিপেন্ড করে কিন্তু ইউজারের উপরেও। তবে আমার কাছে ব্যাটারি ব্যাকআপ যা মনে হয় এটা ঠিকঠাক আছে, বা একদিন চালানোর মতো একটা ডিভাইস আর কি। এই হচ্ছে গিয়ে OnePlus Nord N30 SE 5G, বিশাল বড় নাম, এবং কয়েকবার আপনার মুখস্থ করা লাগবে, কেউ জিজ্ঞাসা করলে তো বলতে হবে, তাই না? তো এই ডিভাইসটার ভালো মন্দ বিচার করতে গেলে এখন আমরা মন্দের দিকটা একটু কমেই পাই, ভালো দিকেই বেশি যদি আমরা বাজেটের অন্য ফোনের সাথে কম্পেয়ার করি। কমতেই আছে কোথায়? ওই যে র্যামটা দরকার ছিল, আর 2GB র্যাম থাকলে আমি এটা নিয়ে আর কোনো কমপ্লেনই করতাম না। এই এখন অনেকেরই প্রশ্ন থাকবে, ভাই আমি কি গ্রিন লাইন বাসের মালিক হতে পারি এটা কেনার পরে? জি না, এটা হওয়ার পসিবিলিটি খুবই কম, কারণ এটা IPS LCD প্যানেল, ওই বিষয়গুলো আমরা অ্যামোলেডে দেখি। তো সেই হিসেবে আশা করা যায় এখানে আপনি ওই জাতীয় প্রবলেম ফেস করবেন না। আর এখন তো অন্য কোনো প্রবলেম হলে অবশ্যই অফিসিয়াল ওয়ারেন্টিও ক্লেম করতে পারছেন। 2 দিন আগে ওয়াহিদ ভাই দেখলাম কমিউনিটি ট্যাবে একটা প্রশ্ন ছুড়ে দিয়েছিল যে এরকম স্পেকের একটা ফোনের দাম আপনারা কেমন আশা করেন। তো অনেকেই 16,000-এ ক্লিক করলেন আর কি, ভোট বেশি আসছে ওটাতে দেখলাম। তো সেই হিসেবে বোঝা যায় যে আপনাদের এক্সপেক্টেড প্রাইসে ওরা মোটামুটি নিয়ে আসছে এই ডিভাইসটা। বাট আমার একটা জায়গা নিয়ে একটু চিন্তা আছে, নতুন আসলে পরে, যে কেউ নতুন আসলে পরে দাম কমিয়ে রাখে, এরপরে আস্তে আস্তে সময়ের সাথে দাম বাড়াই ফেলে। তো OnePlus এই কাজটা কখনো না করুক, ওরা সুন্দর একটা প্রাইসিংয়ে নিয়ে আসছে। আই হোপ নেক্সট ডিভাইসগুলো এরকম প্রাইস পয়েন্টে তারা লঞ্চ করবে, এমনটা আমরা আশা করব। আপনাদের কি মতামত এ ব্যাপারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।